প্রিয় দর্শক, সবাইকে স্বাগত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে উপলক্ষে আয়োজিত স্কিল টক অনুষ্ঠান। আপনারা অনেকেই জানেন যে আগামী 15ই জুলাই বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালিত হবে। স্কিল ডে বা দক্ষতা দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে মানুষকে কথা বলা, বিশেষ করে তরুণদেরকে বলা যে আসলে দক্ষতা না বাড়ালে তোমার জন্য টিকে থাকাটা কঠিন। আমাদের দেশে যেমন নানান ধরনের কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে। গ্রাজুয়েট পর্যায়ে ইঞ্জিনিয়ারিং আছে, আবার পলিটেকনিক আছে, ডিপ্লোমা করা যায় সেখানে। আবার টিটিসি আছে, ট্রেড কোর্স আছে। হ্যাঁ, ক্লাস 8 এর পর থেকে নানা রকম ভাবে কিন্তু নানান রকম ট্রেনিং আছে। আবার অনেকেই আমরা হয়তো অনেকে জানি, অনেককে চিনিও যারা কিনা ঠিক প্রথাগতভাবে কোথাও পড়াশোনা করে নাই। এই বিষয়ে পড়াশোনা করে নাই। কিন্তু ওস্তাদের সঙ্গে কাজ করেছে এবং সেখান থেকে খুব ভালো কাজ করে। হ্যাঁ, আমার মনে পড়ছে যে একটা সিনেমা দেখেছিলাম অনেকদিন আগে যে যিনি নায়ক তিনি এটি সম্ভবত আ একটা হিন্দি সিনেমা। যে উনি কাজ করতে, করতে হি ইন্ট্রোডিউস এ নিউ কার্বুরেটর। একটা কার্বুরেটর বানায় যেখানে ফুয়েল কনজাম্পশন 0.2% or 3% কম লাগে। সো ইট মেক্স হিম এ রিচ ম্যান। তো এটা দেখা গেছে যে উনি কিন্তু কোনো ট্রেনিং কি বলে? উনি কোনো ফরমাল ডিগ্রি পান নাই। কাজটাই হচ্ছে বড় কথা। তবে এখন যেটা হচ্ছে সেটা হলো এখন জিনিসপত্র এত কমপ্লিকেটেড হয়ে গেছে যে সবাইকে সেজন্য দক্ষতার একটা ট্রেনিং দিলে ভালো হয়। আজকে আমরা দুজনকে এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছি। মোহাম্মদ শরীফুল আলম, জেনারেল ম্যানেজার, নিশা ইঞ্জিনিয়ারিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীফ, তোমাকে স্বাগত। শরীফ আমাদের সঙ্গে যোগ দিয়েছে সিঙ্গাপুর থেকে। আমরা তার সঙ্গে কথা বলবো এবং আমাদের সঙ্গে যোগ দিবে এএন রাহাত, অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ইঞ্জিনিয়ার, পিএম কন্ট্রোল। ও সিঙ্গাপুরে কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাহাত, তোমাকে অনেক শুভেচ্ছা। আমরা তোমাদের সঙ্গে আলাপ করতে চাই এবং আমরা আসলে বুঝতে চাই যে তোমরা যে কাজগুলো করছো সেগুলো কেমন। তোমরা দুইজনেই বাংলাদেশে বিভিন্ন মানে পড়াশোনা করে তারপরে গিয়েছো। তা আমি শরীফ তোমাকে দিয়ে শুরু করতে চাই, তোমার এখনকার কাজটা শুনতে চাই। আমি দেখতে পাচ্ছি তুমি তোমার অফিসে বসা, এই এখন তোমাদের এখানে রাত 10টা বাজে, তাই না? জি তুমি এই স্যার, রাত এখন আমাদের 10টার সময় অফিসে কি করো এটা বলো তো একটু আমাদের। অ্যাকচুয়ালি আমাদের কিছুদিন আগে তো লকডাউন ছিল, অনেকদিন আমরা লকডাউনে ছিলাম। তো লকডাউন থাকার কারণে যেটা হয়েছে আর কি, আমাদের প্রিভিয়াসলি লকডাউনের আগে আমাদের যত প্রজেক্ট ছিল সবগুলো প্রায় পেন্ডিং ছিল। যাতে করে আমাদের কাজের চাপটা ইদানিং খুব বেশি হয়ে গেছে। তার জন্য রাত্রে অনেক রাত্রে কাজ করে আমাদের কাজগুলো শেষ করতে হচ্ছে। তারপর মাসের শুরুতে ওয়ার্কারদের বেতন, তারপর নতুন যে প্রজেক্ট গুলো মেন করতে সাথে ডিলিং করতে হচ্ছে। এরকম কিছু কাজ রয়ে গেছে যেগুলো আমাদের মাসের শুরুতে করতে হয় আর কি। তো আমি যদি আমার ক্ষেত্রে বলতে যাই তো আমাদের মূলত বেসটা হলো ইঞ্জিনিয়ারিং বেস। মূলত আমরা কাজ করি ইলেকট্রিক্যাল বেসের উপর আমাদের মেইন অ্যাক্টিভিটি। তারপর আছে আমাদের সিলিং পার্টিশন, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য যে অ্যালুমিনিয়াম বেস যত কাজ হয় আর কি, ওই কাজগুলো আমরা করে থাকি। যাতে করে এখন তো সিঙ্গাপুরের সার্কিট ব্রেকারের পর এটা চালু করলেও ফেজ 3 জন্য আমরা কনস্ট্রাকশন কাজ পাবো। এর আগে আমরা হয়তো কনস্ট্রাকশন কাজ পাচ্ছি না, যার জন্য আমরা সাধারণত মেইনটেনেন্সের যে কাজগুলো, রেনোভেশন, তারপর বিভিন্ন অফিস, ফ্যাক্টরি, এগুলোর যে ইলেকট্রিক্যাল কাজগুলো করতে পারছি, ওগুলো আমরা আপাতত রানিং করতেছি আর কি। আচ্ছা। আহ, আহ, শরীফুল, তাহলে তোমার নিশা ইঞ্জিনিয়ারিং এ তোমার কতজন কর্মী এখন? আমরা এখন 35 জন কর্মী আছি আর কি, ফরেনার, আর লোকাল আছে আমাদের 7 জন। আচ্ছা, লোকাল মানে সিঙ্গাপুরের লোক 7 জন? জি, না, সিঙ্গাপুরের বাংলাদেশ। 7 জন। তোমার তোমার সিঙ্গাপুরের 7 জন। আর প্রতি বাংলাদেশি কয়জন আছে তোমার সাথে? 35 জন। 35 জন। আচ্ছা, ঠিক আছে শরীফুল, তোমার কাছে আসবো, তোমার এক্সাইটিং জার্নিটা শুনতে চাই। আমরা একটু রাহাতের কাছ থেকে শুনি নেই। রাহাত, তুমি হচ্ছে পিএম কন্ট্রোল। হ্যাঁ, পিএম কন্ট্রোল এই কাজটা কি বলো? আমি আসলে আমি নিজেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু ডিটেল আসলে বুঝি না। আচ্ছা, আমাকে একটু বুঝাই বলো। পিএম এর মানে পুরো মিনিংসটা হচ্ছে প্রাইম মুভার। আর প্রাইম মুভার অ্যাকচুয়ালি বলা হয় ইঞ্জিন অথবা টারবাইন জেনারেটর, হাইড্রো টারবাইন, এইসব মেশিনারিদেরকে। সো আমাদের কোম্পানিটা অ্যাকচুয়ালি এই প্রাইম মুভারের যে স্পিড আছে, মানে নির্দিষ্ট সময় যে পরিমাণ স্পিড লাগবে বা কনস্ট্যান্ট স্পিড, এই স্পিডটাকে মেনটেন করার জন্য যেই ডিভাইসটা ইউজ হয়, সেই ডিভাইসটার নাম হচ্ছে গভর্নর। সো আমাদের কোম্পানি হচ্ছে এই গভর্নরের স্পেশালিস্ট, আমরা এই গভর্নরের জবই করি।
মানে গভর্নর সার্ভিসিং করি, ট্রাবল শুটিং প্লাস মাঝে মাঝে নতুন রেট্রোফিটের জব করতে হয়, যেমন কোনো একটা ইঞ্জিন অনেক পুরাতন ইঞ্জিন, তো দেখা গেছে ওই ইঞ্জিনটার যে মানে গভর্নর ছিল সেটা আর এখন আর কোনো স্পেয়ার পার্টস বাজারে নেই, সো ওনার অ্যালুমিনিয়াম বেস যত হ্যালো গেছে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ওই 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 ইঞ্জিন গুলা দেখা গেছে অনেক পুরনো হয়ে গেলে, তো ওইগুলার স্পেয়ার পার্টস আর বাজারে পাওয়া যায় না, তখন ওই ইগুলারে মানে রেট্রোফিটের জব করতে হয়। আমরা জাস্ট ওইগুলার রিপ্রোগ্রাম করে নতুন কোনো মডেল ওই স্পেসিফিক ইঞ্জিনটার জন্য ফিট হয়, তো ওইটাকে ডিজাইন করে আবার ফিটিং করা, এই হচ্ছে আমাদের কাজ। তো ক্যালিব্রেশন করা লাগে। আচ্ছা, তাইলে রাহাত, বুঝলাম তোমরা দুইজনই আসলে ইলেকট্রিক্যাল এর কাজ করো, তাই না? তো কিন্তু অ্যাকচুয়ালি আমার জবটা মেকানিক্যাল, আমি মেকানিক্যাল সাইডে, তবে মেকানিক্যাল ইলেকট্রনিক্স এর কাজ আছে আমার, মানে অ্যাপ্লিকেশনের যে জবগুলো ওইগুলা ইলেকট্রনিক্স এর কাজ জব। আচ্ছা, শরীফুল, যারা এখন যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, শরীফুল জেনারেল ম্যানেজার নিশা ইঞ্জিনিয়ারিং ও এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা, এবং আমাদের সঙ্গে আছে এন রাহাত ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ইঞ্জিনিয়ার পিএম কন্ট্রোল, দুজনেই সিঙ্গাপুরে আছে। তো আমরা আসলে তোমাদের এক্সাইটিং জার্নিটা শুনতে চাই, সেটা হচ্ছে তোমাদের সিঙ্গাপুরে যাওয়ার গল্প এবং সেখানে গিয়ে আজকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়া, যে রাহাতের বা নিশা ইঞ্জিনিয়ারিং এর প্রোপাইটার হওয়ার ক্ষেত্রে শরীফ। আমরা প্রথমে শরীফের কাছে শুনতে চাই। শরীফ, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছে 2006-07 সালের দিকে, তখন তুমি সিঙ্গাপুরে ছিলে, তাই না? তুমি যদি একটু বলো যে তুমি কোথায় পড়াশোনা করছো, তারপর কিভাবে সিঙ্গাপুরে গেলা, এটা যদি প্রথমে একটু বলো আমার সুবিধা হয়। আসলে আমি বাংলাদেশে যখন থাকি আর কি, বিশেষ করে টেকনিক্যাল সেক্টরে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি থেকে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমাতে ভর্তি হই। বাট হয়তো ভালো পড়াশোনা করতে পারি নাই, যার জন্য 1 বছর পরে আমি ড্রপ দেই। ড্রপ দেওয়ার পর আব্বুর সাথে অনেকদিন ব্যবসা করি, ফার্মেসি ব্যবসা। তারপর আমার এক মামার সাথে পরিচয়, যিনি আমাকে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ভর্তি করলো। তো ওইখান থেকে আমি মোটামুটি 2.5 মাসের মতো একটা স্কিল করার পর সিঙ্গাপুর আসি। একেবারে জেনারেল বেসে আসি। এখন আপনারা সিঙ্গাপুর আসলে যারা দেখতে পাচ্ছেন নরমালি এমবিএস বিল্ডিং, মেরিনা বে স্যান্ড, যেটা কিনা মূলত সিঙ্গাপুরের জন্য এখন একদম স্বর্গরাজ্য। মেরিনা বে স্যান্ডে যে পাইলিং এর কাজটা হয়, পাইলিং এর কাজটা থেকে আমার সিঙ্গাপুরের যাত্রা শুরু হয়। বেতন একেবারেই কম ছিল, $16 বেসিকে আমার যাত্রা শুরু। মানে পার ডে কাজ করার পর 8 ঘন্টা কাজ করলে ওরা আমাকে $16 দিত। এতে করে খাইয়া দিয়ে মোটামুটি খুব কষ্টের মধ্যে থাকি আরকি। তো এখান থেকে যেটা প্রথম তো দেখলাম আরকি যে টেকনিক্যাল নলেজটা খুব দরকার আমাদের। এই এই সুবাদে আমি সাধারণত ছোটখাটো যে টেকনিক্যাল কোর্স গুলা করা শুরু করি। আমাদের ছোটখাটো কিছু টেকনিক্যাল কি বলে কোর্স করা শুরু করি। কোর্স করার পর কিছু কোর্স করার পর আমার কোম্পানির সাথে মোটামুটি ভালো একটা ডিলিং হয় এবং এরা বুঝতে পারতেছে আমি আসলে টেকনিক্যাল কাজ ভালো বুঝতে পারতেছি এই মুহূর্তে। তো এরা আমাকে প্রমোট করে আমি অফিসে চলে আসি এবং এজ এ অফিস স্টাফ হিসেবে আমাকে নেয় এবং ওইখান থেকে আমি ওখান থেকে আমি সিঙ্গাপুরের পিএসবি একাডেমিতে একটা ডিপ্লোমা কোর্স আছে ইলেকট্রিক্যাল টেকনোলজির উপর, যা কিনা মোটামুটি 2 বছরের কোর্স। তো কোর্সে ভর্তি হয় এবং কোর্স ভর্তি হওয়ার আগ মুহূর্তে আমি অবশ্যই মনে স্যার আপনার সাথে মানে আমার পরিচয় আপনি ভালো করে জানেন। ওই সময় আমি খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলাম আর কি। ডিপ্রেশন বলতে লাইফে এক হলো বেতন একেবারে কম, $540 বেতন, যা কিনা খাওয়া দাওয়ার পর একেবারে কিছুই থাকতেছে না। তো এতে করে আপনার সাথে আমি অনেক শেয়ার করলাম যে স্যার আমি কি করব। তো আপনার একটা কথা আমার এখনো মনে পড়ে যে শরীফ, কাজ কর, পৃথিবীতে কাজ করতে পারলে তুমি ভালো কিছু করতে পারবা। শুধু আপনার একটা কথা আমার মনে পড়ে, তুমি কাজ করো, ভালো করতে পারবা। তো ওইখান থেকে অবশ্য আমার যাত্রা শুরু, যে আমাকে কাজ করতে হবে। যেমন আমরা সিঙ্গাপুর আসার পর যে জিনিসটা করি, অনেকেই ওয়ার্কার চেষ্টা করে যে কাজে ফাঁকি দেওয়ার জন্য 2 ঘন্টা কাজ করলাম, 3 ঘন্টা রেস্ট নিলাম, বা 1 ঘন্টা কাজ করলাম, আধা ঘন্টা রেস্ট নিলাম। এই যে ব্যাপারটা আছে আর কি, এতে করে আমরা টেকনিক্যাল নলেজটা অনেক পিছনে পড়ে যেতেছি আমরা। বাট আমার ক্ষেত্রে আপনার সেই কথাটার পর থেকে আমি যতটুকু করতাম আরকি, রাত্রে 10টা 11টা এমনও সময় যেত আমি সকালে কাজ শুরু করতাম, পরের দিন সকাল পর্যন্ত কন্টিনিউ কাজ করতে পারতাম। তো ওখান থেকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর আমার কোম্পানি আমাকে মোটামুটি ভালো কয়েকটা প্রজেক্ট হিসেবে নিয়োগ করে আরকি। তুমি ডিপ্লোমাটা কোথায় করছো শরীফ? সিঙ্গাপুরে স্যার। সিঙ্গাপুরে একাডেমিটার নাম হলো আপনার পিএসবি একাডেমি। আচ্ছা, কিন্তু তুমি তো বাংলাদেশে আসলে ভর্তি হয়েছিলে ডেন্টাল টেকনোলজিতে, তাই না? জি স্যার। হ্যাঁ, কিন্তু ডেন্টাল টেকনোলজি থেকে তুমি সিঙ্গাপুরে গিয়ে যখন জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করলে, তখন আমি তোমার সাথে আমার কথা হইতো অনেক। তারপর জি তুমি স্যার। ডিপ্লোমা করবে, এবং তোমাকে ডিপ্লোমা করার ক্ষেত্রে কি ওরা, তোমার যে কোম্পানি, ওরা তোমাকে সহায়তা করছে?
হ্যাঁ, অনেক সাপোর্ট করেছে। আমাদের যে প্রিভিয়াস বস ছিল আরকি, ওনার অনেক সহযোগিতার ফলে আমি এতটুকু আসতে পারছি। কোর্সের অনেকটা টাকাই বস নিজে পে করছিল। কারণ তখন তো আমার বেতন ছিল স্যার $540, যেটা কিনা বাংলাদেশের টাকা তখনকার হিসেবে 20,000 সামথিং আরকি। তো যেটা কিনা আমার মোটামুটি আমার মতো একজন ওয়ার্কারের থাকা খাওয়াতেই প্রায় শেষ হওয়ার কথা। তার উপর বাড়িতে সিঙ্গাপুর আসার সময় প্রায় 3 লক্ষ টাকা সুদের ঋণ। সবকিছু মিলে অবশ্য একসময় আপনার একটা বিষয় শেয়ার করছিলাম। আমি একসময় মানে খুব খারাপ থাক অবস্থায় ছিলাম। হ্যাঁ, সেটা আমরা শুনতে চাই তো না। তোমার খারাপ সাফল্যের অবস্থা। গল্প আজকে শুনতে চাই। আমি খুব খুশি যে ওই সময় আমি আর সাজ্জাদ মিলে তোমাকে অনেক মানসিকভাবে সাপোর্ট দিতে পারছি এবং জি সেটা স্যার। তোমাকে করছে। আমরা রাহাতের গল্প শুনতে চাই। রাহাত তুমি আছো তো? জি, হ্যাঁ। অবশ্যই। রাহাত তোমার কথা একটু শুনতে চাই। ধরো তোমার রাহাতের বাড়ি তো নারায়ণগঞ্জে, তাই না? জি। আচ্ছা। তুমি নারায়ণগঞ্জে মেরিন টেকনোলজি যে ইনস্টিটিউট সেখানে পড়াশোনা করছো, তাই না? জি। আর সেখান থেকে তুমি এখন তোমার গল্পটা বলো যে তুমি কিভাবে সিঙ্গাপুরে গিয়ে হাজির হয়েছে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি 2006 এ আমার বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি থেকে পড়াশোনা MDEA কোর্স কমপ্লিট করছি। এটা একটা 2 আর সেখান বছরের থেকে ট্রেড তুমি কোর্স। এখন তোমার গল্পটা বলো যে তুমি কিভাবে সিঙ্গাপুরে গিয়ে হাজির হয়েছে। তো ওইখানে শেষ করার পরে আমি 2007 এ সিঙ্গাপুরে একটা জবের ডিমান্ড যায় বাংলাদেশ থেকে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে। তো ওইখানে অ্যাকচুয়ালি আমার ইন্টারভিউ দেওয়া লাগেনি এই কোম্পানিতে, কারণ আমার মামা ছিল পিপিএল শিপইয়ার্ডে মেইন শিপইয়ার্ডে একজন ফোরম্যান। সো উনি রিকমেন্ড করে দেওয়ার পরে আমি জাস্ট চলে আসছি সিঙ্গাপুরে। পিপিএল এর একটা সাব কন্ট্রাক্টর। তো ওইখানে আমি একটা কোম্পানিতে মেকানিক্যাল ফিটার হিসেবে জয়েন করি। তো আমাদের কাজ ছিল হচ্ছে আপনার আহ রিগ রিগ শিপে নিউ ইনস্টলেশন, মানে সম্পূর্ণ নিউ মেশিনারিজ ইনস্টলেশন করতে হতো শিপের ভিতরে। সো এইখানে আমি 3 বছর চাকরি করি। অ্যাকচুয়ালি এই 3টা বছর আমার মানে খুবই বাজে ছিল, যেটা স্যালারি ছিল খুব কম, প্লাস মানে কিছু ঋণ টিন ছিল, সব মিলায় জিলায় আমি আবার এখানে কোনো কোর্স টোর্স কিছুই করতে পারিনি সিঙ্গাপুরে তখন। তো এই কোম্পানি থেকে আমি রিজাইন দেওয়ার ঠিক 4-5 মাস আগে আমি একটা শর্ট কোর্স করলাম, সেটাকে বলে SSC, শিপইয়ার্ড সেফটি সুপারভাইজার কোর্স। তো এই কোর্সটা করার পরে তখন আমাদের কোম্পানিতে, অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে বস ছিল দুজন। তাদের ভিতরে একটা ইন্টারনালি দ্বন্দ্ব হওয়ার পরে তারা এক বস ডিসিশন নেয় যে সে তার জব আলাদা করে চলে যাবে। তো আমাদেরও এই সময় একটা মানে সমস্যা হয়েছিল তাদের এই সেপারেশনের কারণে। সো চিন্তা করলাম অ্যাকচুয়ালি এখানে তো কিছু হচ্ছে না, তা আমি রিজাইন দিয়ে চলে যাই দেশে, দেখি আবার ভালো কোনো কোম্পানিতে আসতে পারি কিনা। তো ওই কোম্পানি থেকে আমি রিজাইন দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে এটা কত সালে? এটা 2010-এ আমি প্রথম সিঙ্গাপুরে ওই কোম্পানিতে আসি 2007-এ। আচ্ছা। পরে 2010-এ ওইখান থেকে বাংলাদেশে চলে যাওয়ার পরে আম, কিছুদিন পরে আবার স্যামবং শিপইয়ার্ড থেকে সেফটি প্রমোটরের একটা ডিমান্ড গেল বাংলাদেশে। তারা 40 জনের মতন সেফটি প্রমোটর নিবে তাদের কোম্পানিতে। তো ওইখানে আমি ইন্টারভিউ দিলাম আহমেদ এন্ড কোম্পানি থেকে। তো ইন্টারভিউ দেওয়ার পরে আমি এখানে চান্স পেলাম। তো অ্যাকচুয়ালি আমার প্রফেশন ছিল মেকানিক্যালের উপরে। সো সাডেনলি আমি সেফটিতে কেন যাব, এটা নিয়ে একটু কমপ্লিকেটেড ছিল বিষয়টা, যে তুমি তোমার চেঞ্জ করবে কেন। তো আমি বললাম তাদেরকে যে অ্যাকচুয়ালি আমি তো সিঙ্গাপুরে জব করেছি 3 বছর শিপইয়ার্ড, এবং আমি জানি মোটামুটি সিঙ্গাপুরের সেফটির রুলস রেগুলেশন গুলো। সো এটা আমার জন্য একটা সহজ জব, এবং আমি দেখছি যে সেফটিরা কিভাবে মানুষকে ইনফোর্স করে রিস্ক ফ্রি জব করার জন্য। তো এই কাজটাতে আমি ইন্টারেস্টেড। তো এইভাবে আমি চলে আসলাম সামবং এ। আসার পরে তো এখানে তারা আমাকে অনেকগুলা কোর্স করালো, কনফাইন স্পেস সেফটি অ্যাসেসর, তারপরে ইভেন আমি সিঙ্গাপুর সিভিল ডিফেন্স থেকেও আমি একটা ফায়ার ফাইটিং এর কোর্স করছি। আরো অনেকগুলো সেফটির কোর্সই করাইছে এখানে। ফার্স্ট এইড কোর্স, বেসিক ফার্স্ট এইড কোর্স, দেন AED কোর্স, এগুলা করলাম। করার পরে আমি এখন যে বর্তমান কোম্পানিতে আছি, এই কোম্পানিতে অ্যাকচুয়ালি আমার ছোট মামা জব করতো আগে থেকে। তো প্রথমে আমি যখন পিপিএল শিপইয়ার্ডে ছিলাম ফিটার হিসেবে, তো ওইখানে থাকা সময় আমি একবার ইন্টারভিউ দিই এই পিএম কন্ট্রোলে, বাট তখন আমাকে তারা সিলেক্ট করেনি। আহ, তার কারণ অ্যাকচুয়ালি আমি জানি না। তো দ্বিতীয়বার যখন আমি স্যামবং থেকে আবার পিএম কন্ট্রোলে ইন্টারভিউ দিলাম, তো ওই সময় তারা আবার আমাকে সিলেক্ট করছে। আমি 2বার ইন্টারভিউ দিছি এই কোম্পানিতে অ্যাকচুয়ালি জয়েন করার জন্য। তো তখন
সিলেক্ট করার পরে 2012-এ আমি চলে গেলাম আবার দেশে রিজাইন দিয়ে শ্যামবাং থেকে। তো ওইখান থেকে আবার সবকিছু প্রসেস করে পিএম কন্ট্রোল এসে জয়েন করছি। তো পিএম কন্ট্রোলে অ্যাকচুয়ালি জয়েন করার আগেই মানে ইন্টারভিউর সময় আমি আমার যে ইন্টারভিউ নিয়েছিল ম্যানেজার, তার সাথে আমি আলাপ করে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আমার স্টাডি করার অনেক ইচ্ছা আছে। আমি বাংলাদেশে অ্যাকচুয়ালি স্টাডি করতে পারতাম, কিন্তু ওই সময় আমার ফ্যামিলির কিছু মানে আমার মানে ইচ্ছা ছিল যে আমি আরো ফার্দার অনেক স্টাডি করব, কিন্তু আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম ছিল। তো আমাকে বাধ্য হয়েছে আমি সিঙ্গাপুরে আসার জন্য। তারপরে আমার ম্যানেজার বললো ঠিক আছে, তুমি যদি সময় সুযোগ পাও বা তোমার যদি এতে কোনো প্রবলেম না হয় তাহলে করতে পারো। তো আমি এই কোম্পানিতে জয়েন হওয়ার পরে 1 বছর পরে আমি নিয়ান পলিটেকনিক থেকে আমি মেকানিক্যালের উপর ডিপ্লোমা করলাম, 3 বছরের কোর্স। তো এই ক্ষেত্রে আমার কোম্পানি আমাকে খুব হেল্প করছে, মানে আম, আমাকে লোন দিত, স্টাডি লোন, যেটা সচরাচর সিঙ্গাপুরে খুব কমই হয়। এই আহ তো তো এই তো এই কোম্পানিতে অ্যাকচুয়ালি আমি সবথেকে নিম্ন যে পোস্টটা, ওই পোস্টেই জয়েন করেছিলাম, সেটা মেকানিক্যাল ফিটার। তো আমার ডিপ্লোমা চলা অবস্থায় আমি প্রথম প্রমোশন পাই অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান। তো আবার পরের বছর আমি মানে অ্যাকচুয়ালি এটা আমাদের কোম্পানিতে একটা রেকর্ড, আমি 4 বছরের পর পর 3বার প্রমোশন পেয়েছি আমাদের কোম্পানিতে। তো অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান থেকে আমি পরের বছর টেকনিশিয়ান হলাম। তার পরের বছরই আমার ডিপ্লোমা কমপ্লিট হয়ে বের হওয়ার সাথে সাথে আমাকে কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করে দিয়েছে কোম্পানি। আশা great. রাখি সামনে আরো হবে। ইনশাল্লাহ। তোমাদের এই শরীফ এবং রাহাত, তোমাদের দুজনের কাছে আমার একটা একই প্রশ্ন, তোমরা দুইজনে উত্তর দাও। প্রথমে রাহাত উত্তর দাও। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি তোমাকে এবং শরীফকে দুইজনকেই তোমাদের কোম্পানি কিন্তু পড়ালেখা বা কোর্স করানোতে অনেক সাহায্য করছে। এটা তারা কেন করে বলো তো? আমাদের দেশে তো এই যে ঘটনা খুব বেশি ঘটে না। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে কোম্পানির উপরে। অ্যাকচুয়ালি কোম্পানি তার একটা ওয়ার্কারকে কিভাবে স্কিল করে তুলবে, বা অনেক কোম্পানি বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষেও এটা করে থাকে। যেমন আহ, বলে যে আগামী 5 বছর বা আগামী 10 বছরে তুমি যেতে পারবে না, এরকম কোনো মানে এগ্রিমেন্ট সই করে তারপরে ভর্তি হতে হয়। বাট কিছু কিছু কোম্পানি অ্যাকচুয়ালি তারা ব্যক্তিগত ভাবেই চায় যেন তাদের ট্যালেন্টেড ওয়ার্কার গুলো আহ, পড়াশোনা করে তাদের নিজেদেরকে আপগ্রেড করে। এটা মানে সম্পূর্ণ ডিপেন্ডস করে কোম্পানির উপরে। আচ্ছা, শরীফ কিছু অ্যাড করবা? তোমাকেও তো তোমার কোম্পানি অনেক আমি আহ আমি যতটুকু মনে করলাম আর কি, আমার কোম্পানিতে এরা যখন দেখছে আর কি স্কিল ওয়ার্কার তেমন পাচ্ছে না, বা সিঙ্গাপুরের যে লোকাল স্টুডেন্টস বা লোকাল যে লোক এরা আসলে কনস্ট্রাকশন বলেন বা শিপইয়ার্ড বলেন অন সাইট জবগুলো এরা তেমন পছন্দ করতেছে না। যার জন্য যদি কারো কোনো মেধা থাকে ভালো, যারা আসলে ভালো করতে পারে, ওগুলোর কোম্পানি নিজে থেকেই টাকা দিচ্ছে কোর্স করার জন্য। কিছু কিছু কোম্পানি কন্ট্যাক্ট করাচ্ছে যে 2 বছর 4 বছর থাকতে পারবে, বাট অ্যাকচুয়ালি ওরা তেমন রাখতে পারে না। যদি ইচ্ছা করে আমি চলে যেতে পারি, বাট ওরা ভালো সুযোগ সুবিধা দিচ্ছে স্কিল হওয়ার জন্য, আমাকে ভালো হওয়ার জন্য, মানে আমি কি এজ এ একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কোম্পানি যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে, ওদের দরকারও লাগতেছে, প্লাস আমিও তো আমার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারতেছি। মেইন সমস্যা যে আসলে কোয়ালিফাইড লোকের শর্ট, প্রচুর শর্ট, যার জন্য ওরা আমাদেরকে প্রমোট করাচ্ছে, নিজেরা টাকা দিয়ে কোর্স করাচ্ছে। রাহাত এবং শরীফ, তোমাদের দুইজনের কথা শুনে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আসলে সিঙ্গাপুর বলো বা উন্নত দেশগুলোতে ওই কারিগরি লোকের অভাব আছে অনেক, তাই না? অনেক অনেক সুযোগ। তাইলে আমরা যদি আমাদের ছেলে মেয়েরা যারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে বিএমএ পাশ করে, তা না করে যদি টেকনিক্যাল কাজ শিখে, তাইলে তো ওখানে খুব ভালো করতে পারবে। তোমাদের কি মনে হয়? প্রথমে রাহাত একটু বলো। অ্যাকচুয়ালি অবশ্যই এটা পারবে। সেই ক্ষেত্রে মানে কিছু কিছু ফিল্ড আছে, যেমন শরীফুল ভাই বলল। তো কিছু কিছু ফিল্ডে দেখা যায় আপনার জব করলে আহ, যে সিঙ্গাপুরিয়ানরা মানে ওই ফিল্ড গুলাতে জব করার মতো মানে নিজেরা কমফোর্টেবল ফিল করে না, বা তারা ব্যক্তিগত ভাবে ওইখানে যেতে চায় না এইভাবে। আচ্ছা, জাহাজ আবার ভাঙা কিছু আমি হ্যাঁ হ্যাঁ তবে আমি তোমরা দুইজনেই একটা জিনিস বলছো। শরীফ কিছু যোগ করবা যে এই বিদেশে সম্ভাবনাটা কেমন আমাদের কারিগরি লোকদের? সম্ভাবনাটা প্রচুর, যে দেখেন এই মুহূর্তে মায়ানমার তারা কিন্তু অলরেডি দখল করে নিছে। কোন এক সময় ছিল আপনার কি যে বলে ফিলিপিনের ইঞ্জিনিয়ার, বাট এই মুহূর্তে মায়ানমার ইঞ্জিনিয়াররা প্রচুর দখল করে নিছে। তবে আমাদের যদি যারা এই বিষয়ে মানে একটা ভালো গাইডলাইন দিতে পারে, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং দেশে পাঠানোর একটা চেষ্টা করে, আমার মনে হয় ভালো মানে অনেক ভালো সুযোগ সুবিধা করতে পারবে।
এই মুহূর্তে প্রচুর পরিমাণে মায়ানমার তারা এই সেক্টরটা আপনি বলতে পারেন প্রায় 60% মতো এরা দখলে নিয়ে নিছে। এবং এরা যেভাবে একজন আরেকজনকে সহযোগিতা করতেছে দেশ থেকে আপনার হাই কমিশন বলেন, এদের দেশ থেকে বিভিন্ন ট্রেনিং সেন্টার বলেন, এরা প্রচুর পরিমাণে লোক পাঠাচ্ছে সিঙ্গাপুরে। আমাদের মতো মানে এজ এ জেনারেল ওয়ার্কার পাঠাচ্ছে না, আর প্রচুর পরিমাণে শুধু ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে, অ্যাডমিন পাঠাচ্ছে, এরকম লেভেলের লোক পাঠাচ্ছে। এবং বাংলাদেশে যদি কোনো ইঞ্জিনিয়ার আসতে চায় সিঙ্গাপুরে ভালো চাহিদা আছে। আচ্ছা। তো আচ্ছা, এখন তোমাদের কাছে আরেকটু গভীরে যেতে চাই। হ্যাঁ, যেমন শরীফ, তুমি তো চাকরি করলা, ডিপ্লোমা করলা, তারপর তুমি একটা ডিগ্রিও করছো, তাই না? জি স্যার। মানে কোন সাবজেক্টে করলা, কোন ইউনিভার্সিটি থেকে? এনভায়রনমেন্ট সেফটি অ্যান্ড হেলথ, যেটা কিনা আপনার একটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, দ্য নিউ ক্যাসেল ইউনিভার্সিটি। তো এদের ব্রাঞ্চ হলো সিঙ্গাপুরে। এটা মূলত আপনার সেফটি অফিসার হওয়ার জন্য কোর্সটা আমাকে করতে হয়েছিল আর কি। আচ্ছা। ও, এখন তারপর তুমি এই যে তোমার আমি দেখতেছি যে তোমার পিছনে যে সাইনবোর্ড, সেটা তো আসলে তুমি তো এখন আর চাকরি করো না, তুমি নিজে একটা প্রতিষ্ঠান, এটা কত সালে করলা? এটা স্যার 2017 সালে। যখন তুমি চাকরি ছেড়ে দিতে চাইলা, তোমার বস তোমাকে কিছু কিছু বলে নাই যে আরো কিছুদিন আমার সঙ্গে থাকো? হ্যাঁ, তার সঙ্গে তো তোমার খুব ভালো সম্পর্ক ছিল। বস আসলে অনেক রিকোয়েস্ট করলো, প্লাস এখনো বসের সাথে আমি জব করতে থাকি। বস আমাকে তখন বললো যে তুমি আমার সাথে কাজ করো। আমি বললাম যে স্যার আমার বস আমার একটু নিজে কিছু করার চেষ্টা করতেছি। তখন বস আমাকে বলে ঠিক আছে তাহলে লিস্ট তুমি আমার সাথে যে সাব কন্ট্রাক্টর কাজ করো, আমার যে প্রচুর প্রজেক্ট, তুমি আমার 1-2টা প্রজেক্ট কাজ করো। আলহামদুলিল্লাহ আমরা এখন বসের মোটামুটি ভালো প্রজেক্ট করতেছি আর কি, সে আমাকে ভালো সাপোর্ট করতেছে। ভেরি গুড। তারপরে তুমি যখন এটা শুরু করলা, এই যে লিসা ইঞ্জিনিয়ারিংটা শুরু করলা, এবং তারপর এখন তুমি কিরকম কাজ পাও? তুমি একটু আগে বলছো তোমার 35 জন বা 7 জন, অর্থাৎ 42 জন তোমার ওয়ার্কার আছে, তাই না? জি স্যার। কিরকম কাজ? তুমি কি শুধু সিঙ্গাপুরেরই বিভিন্ন বিল্ডিং এ কাজ করো, তাই না? আমরা বর্তমানে স্যার সিঙ্গাপুরের বিভিন্ন বিল্ডিং এর কাজ করতেছি। মূলত আমাদের টার্গেট হলো আপনার কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল, যেটা আর কি এই দুইটা সেক্টরে আমরা ইলেকট্রিক্যাল বেস কাজগুলো করি। তো এখন আমাদের রানিং মোটামুটি প্রায় 6-7টা মতো প্রজেক্ট আছে, যেটা কিনা মোটামুটি মানে প্রত্যেকটা প্রজেক্টে আমরা প্রায় 8-10 জন ওয়ার্কার কাজ করতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে যখন আমাদের কাজের চাপ বেশি থাকে আমরা অনেক সময় সাব কন্ট্রাক্টর হায়ার করে নিয়ে আসি যাদের এরকম ওয়ার্কার থাকে। তো আমাদের বাংলাদেশেও অনেক ছোটখাটো কন্ট্রাক্ট আছে যারা কিনা আমাদের আমাদের কাছ থেকে কাজ নিচ্ছে, বা মাঝে মধ্যে আমাদের কাজের শর্ট থাকলে ওরাও আমাদেরকে কাজ দিচ্ছে। আচ্ছা। তার মানে আমি যেটা বুঝতে পারলাম রাহাত এবং শরীফ, সেটা হচ্ছে টেকনিক্যাল কাজের একটা ভালো সুযোগ ওখানে আছে, সেটা চাকরি করে হোক, সেটা এন্টারপ্রেনারশিপ করে হোক, তাই তো? হ্যাঁ জি। স্যার, আমি যদি টেকনিক্যাল কাজটা না আয়ত্ত করতে পারতাম, এক্সাম্পল ইলেকট্রিক্যাল ক্ষেত্রে যদি বলি, আমি যদি টেকনিক্যাল কাজ আয়ত্ত করতে না পারতাম তাহলে কিন্তু আমি আজকে কোম্পানি খুলতে পারতাম না। আমি বিভিন্ন জায়গায় টেন্ডার ড্রপ করতে পারতাম না, কাজের এদের সাথে কাজের জন্য প্রেজেন্টেশন করতে পারতাম না, কাজ নিয়ে কথা বলতে পারতাম না। তো আমার যেদিন থেকে আমি মনে হচ্ছে যে আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারি, তখন মনে হলো যে না, আমি নিজে নিজে কিছু করতে পারবো। ওকে, সো আচ্ছা, এখন ধরো আমরা আবার এই পজিশনে ফেরত আসবো, যেহেতু আমাদের আলোচনাটা স্কিল নিয়ে। তা আমি দেখলাম যে আমাদের একজন রাহাতের কাছে খালি গলায় গান গাইতে চেয়েছে। রাহাত, তোমার যে ছবিটা আমরা ব্যবহার করছি, তোমার প্রোফাইলে যে ছবিটা, আমি সেটা দেখলাম তুমি গিটার বাজাচ্ছ। তুমি জি। কখন থেকে এই যে এই কাজের মধ্যে থাকো, সেখানে তুমি গিটার বাজানোর সময় পাও? অ্যাকচুয়ালি এটা আমার একটা হবি। আমার মানে 3-4 বছর আগে আমি গিটার হাতে নিই ফার্স্ট সিঙ্গাপুরে, এবং উইথাউট মানে কারোর কাছ থেকে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো টিচারের কাছ থেকে কোনো ধরনের আহ, আহ, শিক্ষা ছাড়াই আমি নিজে নিজে গিটার শিখতেছিলাম। তো এইভাবেই আমার গিটারের হাতে খড়ি। তো আস্তে আস্তে আরো অনেকের সাথে, মিউজিশিয়ানদের সাথে, বাংলাদেশি মাইগ্রেন্ট অনেকের সাথে আমার পরিচয় হয়। মানে আমরা কিন্তু কেউ প্রফেশনালি আগে বাজাতে পারতাম না। এখনো যে প্রফেশনাল হয়ে গেছি সেটা বলবো না, তবে মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসছি সিঙ্গাপুরে। আমাদের ব্যান্ডকে সিঙ্গাপুরে মোটামুটি অনেকেই চিনে, সিঙ্গাপুরিয়ানরা মোটামুটি সবাই চিনে। তো এইভাবেই মানে আস্তে আস্তে আমার কি মিউজিকের নাম তোমার? সময়টা ড্রিমস অ্যারাইভড। ড্রিমস এরাই, ও, স্বপ্ন হাজির ইয়েস। হলো না? Good. হ্যাঁ। তো সময়টা বলতে কি আমরা প্রতি শনিবার রবিবারে আমরা জবের পরে আমরা 5টা পর্যন্ত কাজ করা, তারপরে আমরা যাই প্র্যাকটিসে। আর আমার জব অ্যাকচুয়ালি প্রতিদিন 5টা পর্যন্ত, এটা ফিক্স, এবং শনিবার রবিবার অফ থাকে সিঙ্গাপুরিয়ানদের মতো। তো সময় করে নিই, যেহেতু একটা গুড। জিনিস করি, করতে হয় আর কি। আর গুড, ভেরি গুড। আমরা তাইলে আমাদের এই ইয়ারা তোমার গান শুনতে চাই, খালি গলায় তোমার গান শুনতে চাই, সেটা আমরা পরে শুনি। না, তোমার তুমি অ্যাকচুয়ালি আমি আমি একটু একটু আমি একটু
একটু এখানে একটু কথা বলি। অ্যাকচুয়ালি এখন প্রায় রাত 10:30 তো আমার কলিগরা আমাকে পিটাবে গান গেলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, আমরা আরেকদিন দিনের বেলায় যে যারা এই গান শুনতে চাইছে তাদেরকে আমরা বলছি যে এই কাজটা ঠিক হবে না, কারণ এখন অনেক রাত হয়েছে। যাই হোক, আমরা তুমি একটা কাজ করো, সেটা হলো আমাদের যে ডিসকাশনটা হচ্ছে সেখানে তোমার গানের কোনো ইউটিউবের লিঙ্ক থাকলে, আমি দেখছি তোমার একটা আছে, তো সেটা যদি দিয়ে দাও তাহলে আমাদের কেন দেখতে হবে। শরীফ, তুমি বাড়তি সময় কি করো? দুইটা প্রশ্ন তোমার কাছে। একজন জানতে চাইছে তোমার প্রতিষ্ঠানের নাম নিশা ইঞ্জিনিয়ারিং, নিশা কেন? এটা আহ, আগে জবাব দাও। নামটা যদি বলতে আর কি, আমি আসলে একটা একসময় গল্প লিখতাম, প্রচুর গল্প লিখতাম, তখন আসলে আমার একটা নায়িকার নাম ছিল নিশি। তো হ্যাঁ, এতে করে হঠাৎ করে সেজন্য একটা আমি মেয়ে, আমার প্রশ্ন ওই জন্য, তোমার নায়িকার নাম ছিল নিশি আর তোমার প্রতিষ্ঠানের নাম হলো নিশা। ওরা কি আসলে আর কি চমৎকার। হঠাৎ করে যে ঢাকা ভার্সিটির একটা মেয়ের সাথে আমার পরিচয় আর কি, যার নাম অ্যাকচুয়ালি ফেসবুক আইডিতে ছিল নিশি, বাট ওর রিয়েল নামটা ছিল নিসা। তো ওর আচ্ছা নামটা বেস করে সেটা আসলে কি যে পাগলামোটা যেটা থাকে, ভালোবাসা থাকে, ওইটা নিয়ে তৈরি শুরু করা আর কি। আচ্ছা, ঠিক আছে, গুড। তো এখন তোমার, আমি ওখানে একজন লিখছে, দাঁড়াও আমি একটু এটা পড়ে শোনাই তোমাকে। সেখানে লিখছে, আমি একটু পড়তেছি। জি স্যার। মিজানুর রহমান নামে একজন লিখছে, নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর একটা গল্প শুনবো শরীফ ভাইয়ের কাছ থেকে। মানে তাহলে বোঝা যাচ্ছে তুমি অনেক কাজ করো, কি বলে, ভলান্টারি কাজ করো। আমি জানি যে তুমি যখন আমাদের এখানে বা যারা পরে যুক্ত হয়েছে, আমি একটু এটা জানাই রাখি তোমার কথাটা, সেটা হচ্ছে ও বাংলাদেশের জন্য সিঙ্গাপুর থেকে বেশ কিছু পিপি পাঠাইছে, আমি সেটা জানি, আরো অন্য কাজও করে। এখন ওদের, আমাদের পাঠকদের উদ্দেশ্যে তুমি এবং শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে একটু বলো, তোমার একটা ভলান্টারি কাজের কথা বলো, সবাই শুনতে চায়। স্যার 2017 সালে আমি যে প্রকল্পটা হাতে নিয়েছিলাম আর কি, বাংলাদেশ থেকে অনেকগুলো নার্স আমি সিঙ্গাপুর আনবো, এবং আমাদের প্রথম প্রজেক্টের ক্ষেত্রে সিঙ্গাপুর চাঙ্গি জেনারেল হসপিটাল, তানতেক্সিং হসপিটাল, এই দুইটা হসপিটালের সাথে আমি কথা বলি, এবং প্রাথমিক অবস্থায় আমি 3 জন নার্স আনতে পারি। ব্যাচেলর কমপ্লিট করার পর আমি 3 জন নার্স আনতে পারি, কিন্তু 3 জন আনার পর আসলে আমার কিন্তু খুব ভালো হওয়ার কথা ছিল, মানে মানুষ আমাকে ভালো বলবে, তার সাথে মনে হলো আর কি যে আমি একটা দালাল জাতীয় একটা ট্যাগ পেয়ে যাচ্ছি। অনেকে বলে যে আমি টাকার বিনিময়ে লোক নিচ্ছি বা এরকম সামথিং কিছু, যার জন্য আমার ওই প্রজেক্টটা আমি বন্ধ করে দিতে বাধ্য হই। তারপর এখানে যেটা করতে পারি, যদি কোনো ওয়ার্কার সিঙ্গাপুর থেকে দেশে গেল, আসতে পারতেছে না, যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করি। তারপর আমাদের যে ইউনিটি আছে, দেশে যদি কোনো লোক অসুস্থ থাকে তার ট্রিটমেন্ট করানো, কোনো ছেলে মেয়ে পড়াশোনা করতে পারতেছে না, যতটুকু আমাদের সম্ভব হয়, আমাদের ইউনিটিতে মোটামুটি আমরা 8-10 জন ভালো অ্যাক্টিভ ছেলে আছি, যারা কিনা নিয়মিতই আমরা ওদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তারপর কিছু ছেলে আছে যারা সিঙ্গাপুর থেকে ইউরোপের দিকে মুভ হওয়ার চেষ্টা করতেছে, তো আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলা, তারপর ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট তৈরি করা, ওইগুলো আমরা যথেষ্ট পরিমাণ হেল্প করি আর কি। তো মূলত আমার নার্সিং সেক্টরটাই ছিল আমার ওই যে বনের মহেশতরণের প্রজেক্ট হিসেবে নাম দিছিলাম আর কি। আর যদিও আমি আসলে সফল হইতে পারি না, মাত্র 3 জন আনতে পারলাম, তারপরে আমি এই প্রসেসিংটা অফ করে দিতে হইলো। আচ্ছা, আহ আহ, রাহাত, তোমার ব্যান্ড নিয়ে অনেক প্রশ্ন। সেটা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে তুমি কেন এই ব্যান্ড বানাইতে গেলা? হ্যাঁ, মানে এটা উদ্দেশ্য, তুমি গিটার বললা 4 বছর আগে গিটার বাজানো শুরু করলা, ঠিক আছে, ভাল লাগে না, সেরাঙ্গুনে গিয়ে একটু বাজাইলা। হ্যাঁ, তা একটা আচ্ছা একটা টিম বানাইয়া এরকম একটা ব্যান্ড দল গঠন করার, এটা এটা কেন তোমার মাথায় আসছে? আচ্ছা, এই ক্ষেত্রেও কিছু কথা অ্যাকচুয়ালি বলার আছে। যেমন সিঙ্গাপুরে অ্যাকচুয়ালি ব্যান্ড রয়েছে আরো অনেক। তো সবাই মোটামুটি মানে ফোক মিউজিক করে সিঙ্গাপুরে। তো আমাকে মানে আমাদের মানে সিঙ্গাপুরের মানুষের অ্যাকচুয়ালি ধারণাটাই নেই যে বাংলাদেশের রক ইন্ডাস্ট্রি আকাশচুম্বী। ইভেন সিঙ্গাপুরের মিউজিকও বাংলাদেশের রক মিউজিকের সাথে মানে তুলনামূলকভাবে কখনোই পারবে না, ঠিক আছে? তো ওদের ধারণা নেই যে আমাদের রক মিউজিকটা যে কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা উন্নত। তো এই জিনিসগুলো অনেকে আমাকে বলতো, সিঙ্গেল তোদের দেশে কি এটাই কি তোদের মিউজিক প্যাটার্ন বাংলাদেশে? তো তাদেরকে বলতাম আর কি যে অ্যাকচুয়ালি না, আমাদের রক মিউজিক আরো বেশি অ্যাগ্রেসিভ বা আরো বেশি উন্নত। তো এটা আর কি প্রুভ করার জন্য আমি চিন্তা করলাম যে একটা রক ব্যান্ড তাহলে সিঙ্গাপুরে করে দেখি, দেখি কিরকম হয় আমাদের রক মিউজিকের যেই ধারাটা, এটা সিঙ্গাপুরে অ্যাকচুয়ালি প্রচার করা যায় কিনা। তো সেই ধারণা থেকে আমাদের অ্যাকচুয়ালি ব্যান্ডটা গঠন করা। ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাচ্ছে লোকে, যে তোমার ব্যান্ড নিয়ে তোমার চিন্তা কি? প্রফেশনাল না, ব্যান্ডের ভবিষ্যৎ। ব্যান্ডের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি
অবশ্যই সবকিছুরই একটা স্বপ্ন থাকে। তো আমাদের ব্যান্ডের নামই ড্রিমস অ্যারাইভ। সো আমাদের ড্রিমস, আমরা ব্যান্ড করবো এবং অ্যাকচুয়ালি একটা ব্যান্ড করা এবং সেটা চালানো মাইগ্রেন্টসদের জন্য যে কত ডিফিকাল্ট সেটা শুধু তারাই বলতে পারবে। সো আমরা অ্যাকচুয়ালি যে যে কজন মিউজিশিয়ান আছি সবাই মোটামুটি গানের পাগল, মিউজিকের পাগল। মানে কখন সময় হবে আমাদের মিউজিকের বা একসাথে আমরা জ্যামিং করব, ঠিক আছে, মাথায় সবসময় এইটাই করে। তো আশা আছে, দেখি মানে এটার এই এই জার্নিটার কথা মানে আমি স্পেসিফিকলি বলতে পারবো না, এটাকে নিয়ে আমরা অনেক উপরে চলে যাব বা অনেক কিছু করে ফেলবো সেটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না। তবে আশা আছে, কারণ আমরা সিঙ্গাপুরে কিছুদিন আগে একটা গান কমপ্লিট করছিলাম, আমাদের নিজেদের নিজেদের মৌলিক গান, গানটা ইংলিশ গান, কোভিড-19 এর উপরেই, কোভিড-19 এর উপরে লেখা, সিঙ্গাপুরের একজন রাইটার লিখেছিলেন, শেরলিন নাম। তো ওই গানটার উপরে অ্যাকচুয়ালি আমরা টিউন করে তারপরে সম্পূর্ণ মিউজিক আমি নিজেই কম্পোজ করেছিলাম। তো গানটা খুব ভালো সাড়া পাইছে সিঙ্গাপুরিয়ানদের কাছেও। মোটামুটি অনেকেই মানে গানটাকে শেয়ার করছে বা অনেকে অ্যাপ্রিসিয়েট করছে। তো আহ, বলা যায় যে আমরা চেষ্টা করলে আমরা পারবো, কিন্তু স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে এটা নিয়ে আমরা অনেক দূরে চলে যাবো, কারণ মিউজিক হ্যাজ নো বাউন্ডারি, এটা চলতেই থাকে চলতেই থাকে। হ্যাঁ, আমরা আমরা আশা করি যে তোমার স্বপ্ন একদিন পূরণ হবে। আচ্ছা, আমরা এখন ঘরের খেয়ে বনের মোষ আর গান বাজনা থেকে আবার টেকনোলজিতে ফেরত চাই। হ্যাঁ, তো আমার শরীফ, তোমার কাছে আবার প্রশ্ন। হ্যাঁ, তুমি তো একটা হার্ড পরিশ্রম নিয়ে তুমি গেছো এবং ওখানে অনেক কষ্ট করে তোমরা দুইজনই আসলে, তুমি গেছো মেকানিক্যাল ফিটার হিসেবে, তুমি গেছো জেনারেল ওয়ার্কার হিসেবে, দুইজনেই তোমরা আসলে টের পাইছো যে তুমি যদি ঠিক মতো ঠিক সময়ে যদি বলতে পারো যে তুমি কারিগরি জ্ঞান আছে এবং সেটা যদি প্রুভ করতে পারো, তাইলে আমাদের দেশের জন্য খুব মানে আমাদের যে কোনো কর্মীর ক্ষেত্রে সিঙ্গাপুরে কাজ করার একটা সুযোগ আছে। প্রথমে শরীফের কাছে আমার একটা প্রশ্ন। হ্যাঁ, ধরো বাংলাদেশ থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে পাঠাইতে চাই। তা আমি গত কয়েকদিন ধরে পড়াশোনা করে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের যে সার্টিফিকেট আছে এটাকে তারা মনে হয় খুব বেশি দাম দেয় না। আমাদের যে সার্টিফিকেট গুলো এগুলাকে কি ওরা দাম দেয়? স্যার শরীফ? খুব যে ভালো দিচ্ছে তা না, কারণ আমাদের ইউনিভার্সিটিতে পাশ করার পর অনেক ছেলে মেয়ে আছে ভালো কাজ করতে পারে না, যার জন্য ওদের মধ্যে একটা মানে নেগেটিভ চিন্তাধারা তৈরি হয়ে গেছে আমাদের সার্টিফিকেটের উপর। ও আচ্ছা, তাইলে আমি যেটা দেখলাম, আমি আজকে আরেকজনের সঙ্গে কথা বলছি, ওরা হয়তো একদিন আনবে, সে বললো যে স্যার আমি তো খুব ভালো করে এগুলো শিখছি কিন্তু আমার সার্টিফিকেটে কোনো দাম দেয় না। তখন আমি বললাম যে আমার একটা পরীক্ষা নেন। তখন যখন পরীক্ষা নিছে তখন বলছে যে না না, ইউ আর গুড। তোমার আমি দেখলাম যে তোমরা দুইজনও আসলে ওখানে গিয়ে কোর্স করছো, ট্রেনিং করছো, ট্রেড কোর্স করছো। তো এবং আহ, শরীফ বলতেছো যে মায়ানমার এখন তাদের এই লোক দিয়ে ইঞ্জিনিয়ারিং, সিঙ্গাপুরের ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা আসলে ওরা মাইগ্রেন্ট ওয়ার্কার দিয়ে, মাইগ্রেন্ট ইঞ্জিনিয়ার দিয়ে দখল করতে চায়। তা আমরা যদি সেখানে আসলে পা ফেলতে চাই, তা আমাদের কি করা উচিত? যেমন আমি শুনলাম যে তোমার নার্সের প্রজেক্টে কাজ করলো না, কিন্তু ধরো আমরা যদি সরকারের কাছে বলতে পারি যে সরকার এই কাজগুলো করুক, তাহলে কোন কোন স্টেপ তুমি নিতে বলবা? স্যার আমার ক্ষেত্রে যেটা আমি বলবো প্রথম কি, যে সিঙ্গাপুর তো অনেক লাইসেন্স এজেন্সি আছে যারা কিনা টাকার বিনিময়ে লোক আনে, এবং আমাদের বাংলাদেশে অনেক লাইসেন্স এজেন্সি আছে। তো এক্ষেত্রে যারা, যেমন আমার ক্ষেত্রে আমি অনেক যেভাবে জব করতে দিছি, যে কি যে বলে এটারে, সিঙ্গাপুর অনেকগুলো জব ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট গুলো তারা জব খুঁজতে পারে। খোঁজার পর এরা ওখানে অ্যাপ্লিকেশন করবে। মোটামুটি 10 থেকে 15টা কোম্পানি অথবা 20টা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলে নিশ্চিত কোনো না কোনো কোম্পানি তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে। এটা হলো নিজে নিজে ট্রাই করার জন্য আর কি। আর যদি আমরা গভর্নমেন্ট হিসাবে অথবা সরকারি উপায়ে যদি আমাদের কোনো সহযোগিতা থাকে, আমরা যদি কোনো একটা এজেন্ট নিয়োগ করি, যে কয়েকজন এজেন্ট থাকবে যারা কিনা আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য চাকরি খুঁজে তারপরে এদেরকে অফার করবে সিঙ্গাপুর আসার জন্য, এটা হলো ইজি ওয়ে। আর যদি নিজে নিজে খুঁজতে যায় তাহলে হলো সিঙ্গাপুর যে জব সাইট গুলো আছে ওই সাইট গুলোতে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে ওদের সাথে সরাসরি ইমেলে কথা বলা, তাহলে আমার মনে হয় যে ইজি ভাবে জব পাওয়া যাবে। আমার কাছে মনে হয় আর কি তত একটা ডিফিকাল্ট না, কারণ এদের প্রচুর লোকের চাহিদা আছে, স্পেশালি ইঞ্জিনিয়ার বলেন, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর অটোমোবাইল। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের ছেলে মেয়েরা আসলে শিখতে হবে, প্রপারলি শিখতে হবে, তাই না? জি মানে স্যার। জিনিসটা জানতে হবে। আমার কথা যদি বলেন, আমি যে আমার কোম্পানিতে একটা ইঞ্জিনিয়ার নিয়োগ দিই, আমি প্রথম দেখবো তার সার্টিফিকেটটা আমার খুব বেশি একটা দরকার নাই। আমার জানতে হবে যে তাকে আমি যদি একটা ড্রয়িং দেওয়ার পর সে ওই ড্রয়িংটা অনুসারে কাজ করতে পারে কিনা। যদি সে কাজ করতে না পারে, তার জন্য কারণ আপনার ইভেন অস্ট্রেলিয়া থেকে সে ডিগ্রি নিয়ে আসে, আমি তো তাকে বেতন দিয়ে রাখবো না, কারণ আমার ছোট কোম্পানি, আমার দরকার যে একজন লোক যে কিনা আমার কাজ করতে পারবে। আমি তাকে যে কাজটা দেবো সে 10 জন ওয়ার্কার দিয়ে কাজটা করাতে পারবে। তবে আচ্ছা, এটা মানে হচ্ছে হ্যাঁ, সিঙ্গাপুরে স্যার
সার্টিফিকেটের চাইতে এরা প্র্যাকটিক্যাল নলেজের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এবং সেটা তো আমাদের ছেলেমেয়েদের আসলে অনেকখানি সম্ভব যদি সে প্রথম থেকে ঠিকমতো কাজ করে। আমরা রাহাতের কাছে যাই। রাহাত, তুমি যে মেরিনে যখন তুমি তো মেরিন বাংলাদেশে নারায়ণগঞ্জে ওইটাই তো একমাত্র মেরিন ইনস্টিটিউট যেখানে ডিপ্লোমা করা যায় মেরিন ইঞ্জিনিয়ারিং। জি। তুমি সেটা করছো। তোমার তোমার পড়াশোনাটা ওখানে কেমন কাজে লাগছে শুরুতে? অ্যাকচুয়ালি সত্য কথা বলতে বাংলাদেশের পলিটেকনিকের যে যে ডিপ্লোমা সার্টিফিকেট গুলা ওইগুলা টোটালি ভ্যালুলেস সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে প্রথম যারা ঢোকে ম্যাক্সিমাম আপনার ফিটার হিসেবেই ঢুকতে হয়, মানে বাংলাদেশ থেকে ডিপ্লোমা করে যে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ভালো কোনো পোস্টে এসে জয়েন করে ফেললো সিঙ্গাপুরে, এটা খুবই রেয়ার কেস। যেটা আমি বলতে আমি মানে খুব ভালোভাবে বলতে পারি, কারণ আমার সাথে বা আমার আশেপাশে আরো অনেকেই এরকম ডিপ্লোমা সার্টিফিকেট ছিল, মেরিন ডিপ্লোমা, মেকানিক্যাল ডিপ্লোমা, ইভেন যখন আমি সেফটিতে আসলাম তখনও আমার সাথে আপনার ঢাকা পলিটেকনিক থেকে বা বিভিন্ন পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেগুলো আমাদের সাথে সেফটিতে আসলো, এবং সেম পোস্ট, মানে সেফটি ডিপার্টমেন্টের সবচেয়ে লোয়েস্ট পোস্ট যেটা সেফটি প্রমোটর, সেখানে আসলো। সো তাদের ক্ষেত্রে খালি একটা জিনিসই বেশি দিয়েছে, তাদেরকে $100 করে স্যালারি বেশি দিয়েছে। তাও কিছুদিন যাওয়ার পরে মানে তারা থিঙ্কিং করে আরো $100 আমাদের মানে যারা একবারে টোটালি নর্মালি ইন্টারমিডিয়েট পাশ করা ছেলেদেরকেও নিয়ে আসছিল সায়েন্স থেকে। তো তাদের ছাড়া মানে যারা বাংলাদেশ থেকে ডিপ্লোমা করছে তাদেরকে মাত্র $100 বেশি স্যালারি দিয়েছে, এই ডিফারেন্ট। সো আমার মনে হয় যে আমাদের পলিটেকনিকের যে সার্টিফিকেটের যে ভ্যালু এটা কিভাবে বাড়বে আমি অ্যাকচুয়ালি জানি না, তবে সিঙ্গাপুরে এটার ভ্যালু টোটালি নাই বললেই চলে। তার মানে এখন শরীফ এবং রাহাত, তোমাদের দুজনের বক্তব্য এবং যারা তোমরা এই অনুষ্ঠানটা দেখছো, তোমাদের কাছে আমাদের একটা পরামর্শ হবে যে তুমি তোমার সার্টিফিকেট তো তুমি পাবাই, কিন্তু এট দ্য সেম টাইম তোমাকে কাজটা খুব ভালো মতো শিখতে হবে। তুমি যদি ইলেকট্রিক্যাল কাজ হয়, মেকানিক্যাল হয়, যেটাই হোক, মেরিন হোক, তুমি যদি খুব ভালো মতো কাজ শিখে সিঙ্গাপুরে যেতে পারো, হয়তোবা তুমি জেনারেল ওয়ার্কার হিসেবে গেলা আমাদের শরীফের মতো, অথবা রাহাতের মতো ফিটার হিসেবে গেলা, কিন্তু তুমি ঠিকই কাজ পারলে নজরে পড়ে যাইতে পারবা। এবং ওরা যেহেতু সবসময় খুঁজতে থাকে ভালো, হ্যাঁ, ট্যালেন্ট ইঞ্জিনিয়ার খুঁজতে থাকে, সো ওরাই তোমাকে বাকি বাকি রাস্তাটা নিয়ে যাবে। আমি কি ঠিক বললাম, রাহাত? জি জি, অবশ্যই। আচ্ছা, এখানে ঠিক আছে। আসার পরে আপনার যেই পোস্টে আসুক, সে যদি তার অ্যাকচুয়ালি নিজের যে স্কিল আছে সেটাকে ভালোভাবে ফুটাই তুলতে পারে, অবশ্যই সে উপরে তার আপগ্রেড হবেই সিঙ্গাপুরে। আচ্ছা, এখানে একজন জানতে চাইছে যে তাসরিফ নামে একজন জানতে চাইছে তোমাদের দুজনের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে সিঙ্গাপুরে যে সমস্ত মাইগ্রেন্ট ওয়ার্কাররা থাকে, তোমরা দুজনেই ওখানে পড়াশোনা করছো তাই না? তোমরা দুজনে জি সিঙ্গাপুরে গিয়ে বাড়তি, যেমন শরীফ তো ডিপ্লোমা করলো, তারপরে আবার সে গ্রাজুয়েশনও করলো। হ্যাঁ, আর এমনিতে শর্ট কোর্স তো অনেক করছো, তুমিও অনেক শর্ট কোর্স করছো, ডিপ্লোমা করছো। তো একজন জানতে চাইছে যে মাইগ্রেন্ট হয়ে যদি ওখানে যায় তাহলে পড়াশোনার সুযোগটা কেমন, আরেকটু যদি বলো। প্রথমে রাহাত বলো, তারপর শরীফ বলো। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে পড়াশোনা করার জন্য খুবই ভালো একটা কান্ট্রি। তো এখানে পড়াশোনার ক্ষেত্রে একজন মাইগ্রেন্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছু কিছু বিষয় আর কি ডিপেন্ড করে, যেমন তার পূর্ববর্তী আর্থিক অবস্থা। অ্যাকচুয়ালি সে সিঙ্গাপুরে আসছে, আহ, তার ফ্যামিলিগত পজিশন কি কি রকম, যেমন সে আসার পরেই তো একটা খুব ডিসেন্ট স্যালারি পাবে না। তো পড়াশোনার জন্য সিঙ্গাপুরের মানে উন্নত পড়াশোনা, তবে আমার মনে হয় আমি জাস্ট ডিপ্লোমার কথাটাই বলি, ঠিক আছে? তো নিয়েন পলিটেকনিকের থেকে আমি ডিপ্লোমা করেছি, আমার প্রত্যেক সেশনে আমার $3000+ লাগছে, ঠিক আছে? তো এই জিনিসটা বিয়ার করা যদি ক্ষমতা থাকে তো। আর আরেকটা বিষয় হচ্ছে কোম্পানির অ্যাপ্রুভাল, কোম্পানি কি অ্যাকচুয়ালি আপনাকে একটা বড় কোর্সে যেতে দেবে কিনা। তো এই দুইটা জিনিস যদি সমন্বয় হয়ে যায় তাহলে আমি মনে করি যে সে একজন লাকিয়েস্ট মাইগ্রেন্ট সিঙ্গাপুরে। আর আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে টাইমিং। টাইমিংটাও অ্যাকচুয়ালি একটু এটাকে বলে চ্যালেঞ্জিং। আপনার
সময় করে আপনার ক্লাসে যেতে হবে, এবং ক্লাসের পড়াশোনাগুলো আপনার সারাদিন জবের পরে ক্লাসের পরে আবার এসে পড়াশোনা, এটা ডিপেন্ডস করবে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল পার্সনের উপরে, কিন্তু সে নিজেকে কিভাবে আপগ্রেড করবে। আর যেটা আমি বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে এসে সরাসরি ডিপ্লোমা না করে ছোট ছোট কোর্স গুলা করে আগে তার পজিশনটাকে একটু পোক্ত উপরের হবে। দিকে নিয়ে গেলে হ্যাঁ ভালো। তাহলে পরবর্তীতে সে যদি একটা ভালো পোস্টে চাকরি করে, দেখা গেল স্ট্রেসলেস জব, যে কাজে তেমন একটা স্ট্রেস নেই, তবে তার স্যালারিও ভালো হচ্ছে, এবং কোম্পানি তাকে ভালো জানে, সে সময় মতো ক্লাসে যেতে পারতেছে, সময় মতন তার হোমওয়ার্ক করতে পারতেছে, বা পড়ালেখার ক্ষেত্রে যদি কোনো ধরনের একটু সমস্যা হয়, সেটা কোম্পানি হেল্প করতেছে হচ্ছে ঠিক আছে, তোমার যেহেতু আজকে ক্লাস আছে তুমি 1 ঘন্টা আগে চলে যাও, যেমনটা আমার কোম্পানি আমাকে দিত। তো সিঙ্গাপুর ইজ এ মানে আমি খুব ভালোভাবে বলতে পারি যে সিঙ্গাপুর পড়াশোনার জন্য একটা বেস্ট কান্ট্রি। এবং শরীফ তুমি সিঙ্গাপুরের সার্টিফিকেট গুলো খুব ভ্যালুয়েবল, সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখান থেকে পড়াশোনা করে যদি আপনার ইচ্ছা হয় আপনি অস্ট্রেলিয়া চলে যেতে পারেন, বা অন্য কোনো ইউরোপের দেশে। এখানে এখান থেকে প্রসেস করার খুব ভালো ব্যবস্থা আছে সেটা। আহ শরীফ কিছু যোগ করবা পড়ালেখা নিয়ে? পড়ালেখার ক্ষেত্রে স্যার যেটা হতে পারে, যেমন রাহাত ভাই যেটা বললো আসলে সত্য, যে আমাদের সবচেয়ে বড় সমস্যা পড়ে আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, টাকার সমস্যাটা। দ্বিতীয়ত হলো আসলে আমরা আসার পর অনেকে আমরা চেষ্টা করি যে আমরা ডিপ্লোমা করব বা ডিগ্রি করব, বাট এখানে কিন্তু টেকনিক্যাল অনেক কোর্স আছে। এক্সাম্পল সিঙ্গাপুরের যে সরকারি একটা ইনস্টিটিউট আছে, যে আইটি কলেজ, যেটাকে সম্ভবত ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন। তো ওই কলেজে মোটামুটি আপনার অনেক ধরনের মানে একদম বেসিক লেভেল অনেকগুলো কোর্স আছে, যেটা কিনা গভর্নমেন্ট ভালো রিকগনাইজ করে। এক্সাম্পল ওয়ার্ক পারমিট থেকে যখন এস পাশে আপনি কনভার্ট করতে হয়, তো ওই ক্ষেত্রে একটা ভালো সার্টিফিকেটের প্রয়োজন হয়। বাংলাদেশ বলেন আর সিঙ্গাপুর বলেন, তখন ওই সার্টিফিকেটটা ভালো ডিমান্ড করে। এবং ওই সার্টিফিকেটটা যে শুধু সার্টিফিকেট দিচ্ছে তা না, খুবই কম টাকা বাট ভালো একটা যে বলা হয় আপনার খুবই অল্প টাকার মধ্যে আপনাকে ভালো কোয়ালিফাইড একজন দক্ষ একজন কর্মী হিসেবে তৈরি করে দিতে পারতেছে। তো বাংলাদেশে তারা আসতে পারতেছে আর কি, অল্প টাকার মধ্যে ওই ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারে। এটা গভর্নমেন্টের, এবং মোটামুটি এদের মানটা খুবই ভালো, গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরে সার্টিফিকেট অ্যাকসেপ্ট করতেছে। আচ্ছা, তুমি যে এস পাসের কথা বললা, আমি দেখলাম যে বাংলাদেশে কিছু জি। প্রতিষ্ঠান আছে, রাহাত এবং শরীফ তোমরা নিশ্চয় জানো, যে ওরা এই যে সিঙ্গাপুরের লোকেরা এসে এখানে ট্রেনিং দেয় এবং তারা পরীক্ষা নেয়। এই ইনস্টিটিউট গুলো, এগুলোর মান কেমন? এগুলাতে যদি কেউ যদি বাংলাদেশ থেকে, তুমি বললা যে সিঙ্গাপুরে গিয়ে শর্ট কোর্স করা, আরেকটা হচ্ছে বাংলাদেশে বসে যদি আমি সিঙ্গাপুরের ওই সার্টিফিকেটটা করতে পারি, তাইলে এটা কি একটু আগায় রাখবে আমাকে? স্যার আসলে আমি কিন্তু বাংলাদেশ থেকে ওই কোর্সটা করে আসছি, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাকে ওয়ার্কার হিসেবে আনার জন্য যথেষ্ট, বাট আমার কিন্তু এক্সিকিউটিভ লেভেল বা ইঞ্জিনিয়ার লেভেল ক্ষেত্রে আনার জন্য ওই কোর্সটা কোনো দরকার পড়তেছে না। মানে এখানে সিঙ্গাপুরের একটা জিনিস আমি অ্যাড করি, যেটা হলো আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট, একটা হলো এস পাস, একটা এমপ্লয়মেন্ট পাস। তো ওয়ার্ক পারমিটের একেবারে জেনারেল ওয়ার্কার, যে কিনা বাংলাদেশ থেকে ওই ট্রেনিংটা অবশ্যই করতে হবে, ওই ট্রেনিংটা না করলে সে আসতে পারবে না। তারপর যদি এসপাসে কেউ আসতে চায়, যেমন সার্টিফিকেট অ্যাকচুয়ালি যে ভ্যালু নাই তা না, বাংলাদেশের সার্টিফিকেটও কিন্তু আপনার এসপাস হচ্ছে অ্যাভেলেবেল। যে কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে বাংলাদেশের ইন্টারমিডিয়েট বলেন, ডিপ্লোমা বলেন, ডিগ্রি বলেন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বলেন, এক্ষেত্রে বাংলাদেশের সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করতেছে ওরা, সিঙ্গাপুর গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করতেছে, যেটার জন্য আপনার বাংলাদেশে ট্রেনিং করার দরকার নেই, আপনি সিঙ্গাপুর আসার পরে ট্রেনিং করতে পারতেছেন। আচ্ছা, ও তার মানে তুমি বলতেছো যে আমাদের এখান থেকে ডিপ্লোমা করেই সে চলে যেতে পারে, বা হ্যাঁ, একটা টিটিসি ডিগ্রি করে যেতে পারে, বা একটা ট্রেড কোর্স করে যেতে পারে, এবং সেখানে গিয়ে যে রাহাত যেটা বললো, টাইম অ্যাডজাস্ট করে একটু গুছাই নিয়ে নিজেকে আপগ্রেড করতে হবে। সারাক্ষণ নিজেকে আপগ্রেড করলে তাহলে তোমাদের মতো একটা পজিশনে আসলে যাইতে পারবে। তো গুড। দেখি আমি আর কোনো প্রশ্ন আছে কিনা কারো, তাহলে আমরা সেগুলো একটু শুনতে চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা শরীফ, এটা আমি জানি, এটা আমি জিজ্ঞেস করতাম। একজন জানতে চাইছে যে তোমার যে পোল্যান্ডে যে তোমার ব্যবসা, তোমার জি স্যার। রেস্তোরাঁ ব্যবসা, এটা সম্পর্কে যদি তুমি একটু বলো। তুমি তো এখন একজন এন্টারপ্রেনার, ওখানে ওখানে কতজন লোক আছে এবং ওখানে ব্যবসা? ওখানে স্যার অ্যাকচুয়ালি আমরা দুজন নিয়ে শুরু করেছিলাম আর কি, বাট করোনার যেই সিচুয়েশনের জন্য, প্যান্ডেমিকের জন্য তো আসলে কোথাও আমরা তেমন ভালো করে শুরু করতে পারতেছি না, আপাতত বলতে পারেন টোটালি স্টপ আছে আর কি, কারণ এখানে রেস্টুরেন্ট তারপর শপিং মলের উপর এখন ওদের নিষেধাজ্ঞাটা এখনো রয়ে গেছে, ওটা নেই, যার জন্য আমরা আপাতত বন্ধের মতো বলা যায় আর কি। আচ্ছা, কিন্তু তুমি আমাদেরকে বলো যে তুমি সিঙ্গাপুরে থাকো, তোমার ভাই পোল্যান্ডে থাকে, তুমি সিঙ্গাপুরে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম চালাও, আর পোল্যান্ডে গিয়ে তুমি একটা খাবার দোকান দিছে কেন?
স্যার পোল্যান্ডে যেটা আমি দেখতেছি, আমি একজন ব্যবসায়ী হিসেবে দেখতে চাইতেছি আর কি। ওখানে খাবারের দোকানের ভালো ডিমান্ড, যেটা এখানে ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে ওখানে খাবারের ডিমান্ড অনেক বেশি। তো সিঙ্গাপুরে আমি প্রফেশনাল ধরে নিতে পারি, বাট পোল্যান্ডে কিন্তু আমি আসলে মেকানিক্যালের উপর একটা ব্যাচেলর কোর্স করার জন্য ভর্তি হয়েছি, যেটা কিনা আমাকে ওই দেশে থাকার জন্য ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে। তো এই আচ্ছা, ক্ষেত্রে ওইখানে আমি টোটালি একজন ব্যবসায়ী হিসেবে গেছি, বাট সিঙ্গাপুরে আমি একজন প্রফেশনাল হিসেবে থাকার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা। ওকে, গুড। ভেরি গুড। তো অনেকক্ষণ আমরা প্রায় কথা বললাম। আমরা আরো দুটো প্রশ্ন তোমাদের দুইজনকে করতে চাই। এবার তোমরা খুব স্পেসিফিক ভাবে বলো। যেমন রাহাত, প্রথমে বলো যে তোমরা তো দুইজনেই কিন্তু এখানে বাংলাদেশে ডিগ্রির জন্য দৌড়াও নাই, তাই না? ডিগ্রি বা বড় কোনো ডিগ্রির পিছনে দৌড়াও নাই, তোমরা সরাসরি সিঙ্গাপুরে চলে গেছো এবং সেখানে গিয়ে এখন নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছো। তো ধরো আজকে এই অনুষ্ঠান যারা দেখছে, যে ধরো কেউ এবার ম্যাট্রিক পাস করলো, কেউ হয়তো ইন্টারমিডিয়েট পাস করছে, হ্যাঁ, তারা যদি তোমাদের স্টেজে যাইতে চায়, তাহলে তুমি কি পরামর্শ তাকে দিবা, কি কি জিনিস করতে বলবা? প্রথমে রাহাত, তারপরে শরীফ। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমি কিন্তু অ্যাকচুয়ালি ভোকেশনালের স্টুডেন্ট ছিলাম না। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি সায়েন্সেরই ছাত্র ছিলাম এবং খুব ভালো ছাত্র ছিলাম, স্টুডেন্ট। তো হ্যাঁ, সেক্ষেত্রে আমার আরো ফার্দার স্টাডি করার মানে জেনারেল লাইনে আমার আরো ফার্দার স্টাডি করার ইচ্ছা ছিল, বাট আমি আগেই বলেছি আমার পারিবারিক কারণে। সো হ্যাঁ, সেটা আমরা কিভাবে শুনছি। একটা কিভাবে একটা জব আমি নিতে পারি বা কিভাবে একটা স্কিলফুল জব করতে পারি, সেই ক্ষেত্রে আমার 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 আব্বু একজন ইঞ্জিনিয়ার, যেটা সত্য কথা। তো আমার আব্বু আমাকে বললো যে অ্যাকচুয়ালি আমার মনে হয় তুমি, এবং আরো একটা মজার বিষয় হচ্ছে সেই বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিরই ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, আমি 39তম ব্যাচের। তো তা আমার আব্বু আমাকে সাজেস্ট করলো আমি যেন মেরিনে ভর্তি হই, সেখান থেকে আমি ডিপ্লোমা করি। তারপরে আমার জব করার ক্ষেত্রে বা জব খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমাকে, নর্মালি আমরা দেখি তো সবসময় পেপার পত্রিকায় বা টিভিতে জেনারেল লাইনে স্টাডি করা ছাত্রগুলা কিভাবে মানে বাংলাদেশের যে বেকারত্বর যে হারটা, ওইটার ম্যাক্সিমামই আমার মনে হয় জেনারেল লাইনের স্টাডি করা ছাত্রদের। সো অনেকেই মানে আহ এই জিনিসটাকে পলিটেকনিক বা টেকনিক্যাল স্টাডিটাকে হয়তো বা এতটা গুরুত্ব দেয় না। তবে সিঙ্গাপুরে আমরা দেখছি টেকনিক্যাল লাইনের স্টাডিটা আমার মনে হয় জেনারেল লাইনের স্টাডি থেকে বেশি আপগ্রেডেড। কারণ তারা জানে যে স্কিলফুল একজন মানুষই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, বা দেশের নিজেদের যে কর্মক্ষেত্র সেখানে আমাদের আহ, সেখানে যদি মানে তাদের ম্যান পাওয়ার বাড়াতে হয়, তাহলে অবশ্যই দেশের মানুষকে স্কিল করতে হবে। তো আমার মনে হয় কি পলিটেকনিক গুলাতে ভর্তি মানে যারা অনেক ভালো স্টুডেন্ট, আমার দেখা দেখা গেছে যে অনেক ভালো স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে তারা দেখা যায় যে জেনারেল লাইন স্টাডি করলে ওই ইন্টারমিডিয়েটের পরে মাস্টার্স করছে, অনার্স করছে, তো অনেক টাইম স্পেন্ডিং এগুলা এগুলা করতে করতে দেখা যায় যে পরবর্তীতে জব পাইতেও লাগে আর অনেক মানে অনেক সময়ের বিষয়। কিন্তু আহ, আমি সাজেস্ট করি যে এই ক্ষেত্রটাতে সবার একটু মনোযোগী হওয়া উচিত। টেকনিক্যাল স্টাডি, সেটা ব্যাচেলার হোক, মাস্টার্স হোক, অথবা ডিপ্লোমা হোক। অ্যাটলিস্ট ডিপ্লোমা করলে দেশেও আমি আমি আরেকটু অ্যাড করতে চাই, অনেকেই আমার ফ্রেন্ড যারা আমাদের সাথে ডিপ্লোমা করে সিঙ্গাপুরে আসছে 2-3 বছর আমাদের সাথে, এক কোম্পানি যেমন স্যামবাংই সেফটিতে আমার ক্লাসমেট, একসাথে আমরা চাকরি করছি। তো 3 বছর পর সে আবার দেশে চলে গেছে, সিঙ্গাপুর থেকে যে কিছু টেকনিক্যাল সার্টিফিকেট নিছে সেফটির উপরে, দেশে খুব ডিসেন্ট স্যালারিতে চাকরি করে। এবং অবাক হবেন আপনারা, আমি তাদের স্যালারি, আমি নিজেও অবাক যে তারা অ্যাকচুয়ালি মানে দেশে এখন এই টেকনিক্যাল লাইনে জবের অনেক ভালো ভালো ফিল্ড আছে। এইটাই আমি আমি জাস্ট এটুকুই সাজেস্ট করতে চাই যে ভালো স্টুডেন্ট যারা বা যারা এই নিজেদেরকে মানে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে চান, অবশ্যই টেকনিক্যালের দিক থেকেও একটু আমাদের বিবেচনা করা উচিত। এই তো। আহ, ধন্যবাদ রাহাত। আবার শরীফের কাছে যাই। শরীফ, তোমার কি সাজেশন নতুনদের জন্য, যারা ধরো চিন্তা করতেছে যে কি করব, কোথায় যাব? স্যার যারা আসলে সিঙ্গাপুর আসতে চায় তাদের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, যদি পরিশ্রম করার মানসিকতা না থাকে তাহলে সিঙ্গাপুর না আসাটাই ভালো। পৃথিবীর সবচেয়ে পরিশ্রমের দেশ হলো সিঙ্গাপুর। তবে হ্যাঁ, পরিশ্রম করতে পারলে আপনার সফলতা আসবে। যারা পরিশ্রম করার ইচ্ছা আছে যে আমি পরিশ্রম করব এবং আমাকে একটা পজিশন যেতে হবে, তাহলে সিঙ্গাপুর আসতে পারে।
তো সিঙ্গাপুর আসার ক্ষেত্রে ২ ধরনের কাজ করতে পারে। যারা কিনা খুবই পরিশ্রমী, যে আমি জেনারেল ওয়ার্কার হিসেবে সিঙ্গাপুর আসবো। তারা বাংলাদেশে মোটামুটি ৮-১০ টা ট্রেনিং সেন্টার আছে, যেখানে ভর্তি হইলে মোটামুটি ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকার মতো খরচ হয়, যেটা কিনা আপনার ট্রেনিংটা করতে আরকি। তো ট্রেনিং করার পর সিঙ্গাপুর আসতে পারে। আর যারা ইঞ্জিনিয়ার লেভেল এট লিস্ট ডিপ্লোমা কমপ্লিট করা আছে, তারা এসপাস এপ্লাই করতে পারে। তো এসপাস এপ্লাই করলে তারা যেটা করতে পারে, ওই ডিপ্লোমা দিয়ে কোম্পানি খুঁজে পেয়ে এসপাসে সরাসরি চলে আসতে পারে। তাদের জন্য বাংলাদেশে ট্রেনিং করার দরকার নেই। তো আসলে স্যার সিঙ্গাপুর ডেভেলপ করার জন্য যে ভালো স্টুডেন্ট হইতে হবে তা না। আমার ক্ষেত্রে যদি বলি আরকি, আমি কিন্তু পড়াশোনা শেষ করতে পারিনি শুধু একটাই কারণে, আমি ইংলিশে খুবই খারাপ ছিলাম এবং মেডিকেলে পড়ার সময় ইকোলাই মানে ইশিরিশিয়া কলা একটা ব্যাকটেরিয়া নাকি ছিল, ওইটার নাম মুখস্থ করতে পারিনি বলে আমি পড়াশোনা ছেড়ে দিছি। বাট সিঙ্গাপুর কিন্তু আমি ঠিকই চেষ্টা করে দাঁড়াতে পারছি। তো ভালো ছাত্র হওয়ার দরকার নেই, পরিশ্রম করে মানসিকতা থাকলে তারা সিঙ্গাপুর আসতে পারে। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি আরকি, যদি আপনি মনে করেন যে আপনি কোনো একটা উদ্যোগ নেবেন, আমি আপনাকে বলব সর্বাত্মক চেষ্টা করব কোম্পানি খুঁজে দেওয়াতে শুরু করে এদের ইন্টারভিউ ব্যবস্থা করা, সিঙ্গাপুর আসার পর এরা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কোথায় থাকবে, সমস্ত কিছু আমি এরেঞ্জ করে দিতে পারবো। শুধু বাংলাদেশ থেকে যদি কেউ একজন অর্গানাইজ করে, এক্ষেত্রে এরা শুধু পরিশ্রম করে মানসিকতা থাকতে হবে যে আমি পরিশ্রম করব। আসার পর যদি বলে যে আমি একজন ব্যাচেলর ইঞ্জিনিয়ার, রোদ্রের মধ্যে কিভাবে কাজ করব, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি একটা বিল্ডিং এর ছাদের মধ্যে রোদ্রের মধ্যে থাকবো কেন ১২ ঘন্টা, তো এগুলো একটু সমস্যা আরকি। কাজ করার পরিশ্রমী মানসিকতা থাকলে আমি হেল্প করতে পারবো। সিঙ্গাপুর অনেক বাঙালি আছে যারা এখানে হেল্প করতে পারবে। থ্যাংক ইউ শরীফ। আমি যদি একটু তোমাদের দুজনের বক্তব্যটা সামারি করি, তো আসলে হলো যে পরিশ্রমী হইতে হবে, কারিগরি জ্ঞান থাকতে এখানে যাইতে হবে, এবং পরিশ্রমীর ব্যাখ্যাটা শরীফ খুব সুন্দর করে দিচ্ছে। সেটা হচ্ছে যে তোমাকে সব ধরনের কাজ ওই যদি সিভিল ইঞ্জিনিয়ার হও, ছাদে রোদের মধ্যে 12 ঘন্টা দাঁড়ায় থাকার মানসিকতা নিয়ে তোমাকে সিঙ্গাপুরে যেতে হবে। এবং তোমরা দুজনে যে কথা বলতেছো যে ডিপ্লোমা বা যেটাই হোক, সরাসরি এস পাস করেও যাইতে পারো অথবা ট্রেড কোর্স করে যেতে পারো, যে কোনো ভাবে হোক তুমি যেতে পারো। কিন্তু ওখানে গিয়ে তুমি আসলে সাইন করতে পারবা কিনা, তুমি আমাদের দ্বিতীয় শরীফুল বা দ্বিতীয় রাহাত হবা কিনা, সেটা নির্ভর করতেছে তোমার একেবারে তোমার উপরে, তাই না? তো একটা জিনিস যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখতেছে, এবং শরীফ এবং রাহাত তোমাদের শরীফ যে প্রস্তাব দিয়েছে, আমি শরীফ একটু জানাই রাখি, আমরা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক থেকে আমরা আসলে এই কাজটা এখন শুরু করেছি, যে কিভাবে আমরা আমাদের স্কিল, আমাদের যারা সিঙ্গাপুরে যেতে চায় ওদেরকে একটু স্কিলে আগায় দেওয়া, একটু সাহায্য করা, এবং আগে থেকে একটু জানানো যে এই হচ্ছে সম্ভাবনার জায়গাটা। আমরা অনেককে দেখি, যেমন ধরো রাহাতের বেলায় রাহাতের বাবা যেহেতু মেরিনে ছিলেন, উনি ওকে গাইড করতে পারছে। তো তোমার বেলাও ধরো তোমাকে সেরকম কেউ গাইড করতে পারে নাই, তাই না? তুমি তোমার মতো করে জায়গাটা খুঁজে নিছো এবং গেছো, তারপর ওখানে গিয়ে ডিপলি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। তো এই যে ওখান থেকে বের হওয়া, তার মানে ধরো আমার সাজ্জাদের সঙ্গে তুমি রেগুলার কথা বলছো, তোমাকে আরো সাহস যোগাইছি, চেষ্টা করছি যেন তুমি এই যে নানান পর্যায়ে যে সাহায্য করা। এবং রাহাতেরও নিশ্চয়ই এরকম কেউ আছে যে যখন মন খারাপ হচ্ছিল তখন, এবং সে একবার দেশে চলে আসছে এবং আরেকবার চলে যাচ্ছে, এই বিষয়গুলা এটাও মাথায় রাখতে হবে। তবে রাহাত একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে, হম, সেটা হচ্ছে যদি তুমি টেকনিক্যালি ভালো হও, তাহলে বাংলাদেশেও তোমার অনেক ভালো কাজ আছে, বাংলাদেশেও তুমি অনেক ভালো কাজ করতে পারবে যে তুমি যদি টেকনিক্যালি ভালো হও। তো এটা একটা খুবই ভালো জিনিস। তো আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। আমি তোমাদের দুইজনকেই বলতে বলি 1 মিনিট শেষ একটা কথা, এটা ধরো তুমি বলতে পারো যে তোমার একটা স্বপ্ন, দেশকে নিয়ে একটা স্বপ্ন, তোমার প্রতিষ্ঠানকে নিয়ে একটা স্বপ্ন, তোমার নিজের যেমন রাহাতের বেলায় গান নিয়ে স্বপ্ন, তোমাদের স্বপ্নের কথা তুমি একটু শেষে বলবা। প্রথমে রাহাত বলবে, তারপর শরীফ বলবে। প্রথমে রাহাত। অ্যাকচুয়ালি আমার আমার সিঙ্গাপুরে আহ, আরো কিছু একটু আরেকটু পড়াশোনা করার ইচ্ছা আছে, আগে আমি বলে দিলাম। আর অবশ্যই 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 এটার পাশাপাশি আমি আমার নিজেকে একজন ভালো মিউজিশিয়ান হিসেবেও ডেভেলপ করছি, এবং হচ্ছে, এটাই আমার স্বপ্ন। আমি এরকম একজন ইঞ্জিনিয়ার হই যেন সিঙ্গাপুরে অ্যাটলিস্ট জানে যে এই ছেলেটা এই সেক্টরের একজন খুব ভালো ইঞ্জিনিয়ার বা ভালো স্পেশালিস্ট। এই তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাহাত। শরীফ। স্যার আমার ক্ষেত্রে যদি বলি আরকি, আমার মেইন টার্গেট হলো সিঙ্গাপুরের প্রত্যেকটা কোম্পানির অফিসে যাতে অন্ততপক্ষে একজন করে বাঙালি থাকে, মানে ম্যানেজমেন্ট স্টাফে যাতে একজন, প্রত্যেকটা কোম্পানিতে অন্তত একজন বাঙালি থাকে, এটা হলো আমার টার্গেট এবং আমার স্বপ্ন ওইটা আরকি। এটা পূরণ করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি। আল্লাহ পাক ভালো জানে যে সে সফল হতে পারবো কিনা। আচ্ছা, গুড। তো রাহাত এবং শরীফুল, তোমাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই গভীর রাত্রে, তোমাদের সকালবেলা উঠতে হবে। হ্যাঁ, এখন প্রায় 11টা বাজে তোমাদের ওখানে। আমরা একসাথে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আর টিপু, তুমি আমাদের তিনজনকে মঞ্চে দাও। তো আমি আজকে যারা এই অনুষ্ঠান দেখেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
আগামী 15ই জুলাই এই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালিত হবে এবং সেই দিবসকে সামনে রেখে আমরা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক থেকে এই কার্যক্রমগুলো শুরু করেছি, যেখানে একটা প্রোগ্রামিং কন্টেস্ট হবে, আমরা একটা মেয়েদের জন্য একটা বুট ক্যাম্প করব এবং এরকম আরো কয়েকজনের সঙ্গে আমরা এখানে আলাপ করতে চাই। এবং আমি এই পাশাপাশি প্রথম এই আইএলওর তরফ থেকেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে একটা কুইজ কম্পিটিশন হচ্ছে এবং আমরা একটা ওয়েবিনার হবে, একটা প্রপত্র প্রকাশিত হবে এবং আমরা যারা আমাকে ফলো করতেছে তারা দেখতেছে আমি প্রতিদিন কোনো না কোনো স্টোরি শেয়ার করতেছি। একজন তরুণ, একজন তরুণী যে কিনা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে বদলিয়েছে, শরীফুল এবং রাহাতের মতো। শরীফুল এবং রাহাতকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক কৃতজ্ঞতা। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিল তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।